আচ্ছা, চলুন আজকের এই বিশ্লেষণ বা এক্সপ্লেনারটি শুরু করা যাক। আজ আমরা একটি অসাধারণ জৈবিক পরিবর্তন নিয়ে কথা বলবো। চিন্তা করে দেখুন তো, দিনের প্রথম খাবারটা খেতে যদি আমরা একটু দেরি করি, তাহলে আমাদের শরীরে ঠিক কী ধরনের চমৎকার পরিবর্তন ঘটতে পারে। আমরা মূলত আজ সোর্স ম্যাটেরিয়াল থেকে জানব মানবদেহ কিভাবে জমানো চর্বি ব্যবহার করে এবং কোষগুলোকে ভেতর থেকে একদম নতুনের মতো মেরামত করে তোলে। সত্যি বলতে এর পেছনের বিজ্ঞানটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। সারারাত না খেয়ে থাকার পর ঠিক কী ঘটে জানেন? সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীরের ফ্যাট সেল বা চর্বি কোষগুলো সবচেয়ে বেশি আনলক বা উন্মুক্ত হওয়ার কাছাকাছি অবস্থায় থাকে। কিন্তু আমরা কি করি? ঘুম থেকে উঠেই গতানুগতিক একটা নাস্তা খেয়ে নিই, আর ঠিক তখনই ওই মেটাবলিক উইন্ডো বা চর্বি পোড়ানোর দারুণ সুযোগটা সাথে সাথেই বন্ধ হয়ে যায়। অথচ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত না খেয়ে থাকলে মানবদেহের ভেতরে এমন কিছু প্রক্রিয়া শুরু হয় যা আপনি অন্য কোনো ডায়েট বা উপায়ে কখনোই অর্জন করতে পারবেন না। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে আমাদের বুঝিয়ে দেয় যে কিভাবে ইনসুলিন আমাদের শরীরে চর্বি জমার পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে। ব্যাপারটা অনেকটা এরকম, ইনসুলিনই হলো সেই বস যে ঠিক করে দেয় শরীর তার সঞ্চিত চর্বি ব্যবহার করতে পারবে নাকি ওই ফ্যাট সেলগুলো জৈব রাসায়নিকভাবে একেবারে তালাবদ্ধই থেকে যাবে। যখনই আমরা কিছু খাই, ইনসুলিনের মাত্রা হুড়হুড় করে বেড়ে যায় আর ফ্যাট সেলগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। অন্যদিকে ফাস্টিং বা উপবাসের সময় ইনসুলিনের মাত্রা একদম নিচে নেমে যায়, ফলে ফ্যাট সেলগুলো উন্মুক্ত হয়ে শক্তি হিসেবে ব্যবহৃত হওয়ার সুযোগ পায়। হরমোন সেন্সিটিভ লাইপেজ বা সংক্ষেপে যাকে আমরা HSL বলি, একে আপনারা ফ্যাট সেলের একটা চাবি হিসেবে কল্পনা করতে পারেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এনজাইমটি মূলত কোষে জমে থাকা চর্বি বা ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ফেলে। কিন্তু আমরা যখন দিনে ৩-৪ বার খাবার খাই, তখন শরীরে ইনসুলিন এতটাই বেড়ে থাকে যে আমাদের জেগে থাকা সময়ের বেশিরভাগ অংশ জুড়েই এই অত্যন্ত জরুরি চাবিটা পুরোপুরি অকার্যকর বা নিষ্ক্রিয় হয়ে বসে থাকে। ভাবা যায়? চলুন এবার ফাস্টিংয়ের এই জৈবিক সময়রেখা বা কালানুক্রমিক যাত্রায় প্রবেশ করা যাক। চলুন একটু গভীরে গিয়ে দেখি সময়ের সাথে সাথে শরীরের ভেতরে আসলে কি ঘটে। এটা কিন্তু একটা অসাধারণ বায়োলজিক্যাল কাউন্টডাউন। ৮ ঘন্টা থেকে শুরু করে ১৬ ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকলে ধাপে ধাপে শরীর কিভাবে নতুন নতুন মেটাবলিক স্তর অতিক্রম করে তা শুনলে অবাক হবেন, এবং এর প্রতিটি ধাপ কিন্তু একেবারে পিয়ার রিভিউড চিকিৎসা বিজ্ঞানের জার্নালে প্রমাণিত। ফাস্টিংয়ের ৮ম ঘণ্টার মাথায় লিভারের সঞ্চিত গ্লাইকোজেন আস্তে আস্তে শেষ হতে থাকে। ঠিক এই সময়টায় এএমপিকে নামের একটি মেটাবলিক মাস্টার সুইচ অন হয়ে যায়। এই সুইচটা অন হওয়ার মানে হলো কোষগুলো এখন আর কিছু সঞ্চয় করছে না, বরং তারা সরাসরি কোষীয় পর্যায়ে ফ্যাট বা চর্বি পোড়ানোর মোড়ে চলে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মানুষ এই পর্যায়ে পৌঁছানোর আগেই কিছু না কিছু খেয়ে ফেলেন। তাই এই অসাধারণ মেটাবলিক পরিবর্তনটি তাদের শরীরে আর ঘটতেই পারে না। ১০ম ঘণ্টার পরিবর্তনটা কিন্তু আরও চমকপ্রদ। সাধারণ ডায়েট আর ফাস্টিংয়ের মূল পার্থক্যটা এখানেই সবচেয়ে পরিষ্কার হয়ে ওঠে। ২০২৩ সালের একটা রিভিউ অনুযায়ী আপনি যদি শুধু ক্যালোরি কমান, তাহলে শরীর চর্বির সাথে সাথে দরকারি পেশিও হারায়। কিন্তু ফাস্টিংয়ের জাদুকরী দিকটা হলো এ সময় গ্রোথ হরমোন বেড়ে যায়, ফলে এটি আমাদের পেশিকে রক্ষা করে আর শুধু জমানো চর্বিকেই টার্গেট করে পোড়ায়। বিশেষ করে যাদের বয়স ৫০-এর ওপরে, তাদের জন্য পেশি ধরে রাখার এই মেকানিজমটা কিন্তু ভীষণ জরুরি। এরপর আসে ১২ ঘণ্টার সেই বিশেষ মুহূর্ত। এই পর্যায়ে পৌঁছানোর পর শরীর তার গ্লুকোজের রিজার্ভ একদম শেষ করে ফেলে আর লিভারে শুরু হয় কিটোজেনেসিস প্রক্রিয়া। সোজা কথায়, শরীর তখন কিটোন বা বিটা হাইড্রক্সি বিউটিরেট তৈরি করতে শুরু করে। এই বিশেষ অণুটির একটা দারুণ ক্ষমতা আছে। এটি সরাসরি আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ার পার হয়ে মস্তিষ্কের নিউরনগুলোকে অত্যন্ত দক্ষতার সাথে শক্তি যোগাতে পারে। আর ঠিক এই কারণেই ফাস্টিংয়ের সময় দুপুরে একটা চমৎকার মানসিক স্বচ্ছতা বা মেন্টাল ক্ল্যারিটি অনুভব করা যায়। এটাও কিন্তু পুরোপুরি সায়েন্স। এবার আমরা আলোচনা করব অটোফেজির অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে। এই বিষয়টা নিয়ে আমার সবচেয়ে আগ্রহ। দেখুন, ১৪ থেকে ১৬ ঘণ্টার মাথায় ইনসুলিনের মাত্রা এতটাই কমে যায় যে mTOR-C1 বা MTRC1 নামের একটি গ্রোথ রেগুলেটর সুইচ অফ হয়ে যায়। আর তখনই কোষগুলো রূপ নেয় আণুবীক্ষণিক পরিচ্ছন্নতা কর্মটিতে। এই দারুণ প্রক্রিয়াটির নামই অটোফ্যাজি। এটি কোষের এক প্রকার আত্মভক্ষণ বা সেলফ ক্লিনিং মেকানিজম, যার মাধ্যমে কোষ তার ভেতরের সব ক্ষতিগ্রস্ত প্রোটিন আর জঞ্জাল সাফ করে নিজেকে একেবারে নতুনভাবে মেরামত করে নেয়। অটোফ্যাজির এই ধারণাটা কিন্তু ইন্টারনেট থেকে পাওয়া কোনো সাধারণ ডায়েট থিওরি নয়। এটা একেবারে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞান। ২০১৬ সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি মানবদেহের এই অটোফ্যাজি মেকানিজম আবিষ্কারের জন্যই চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
তার মানে বুঝতেই পারছেন এটা ১০০ ভাগ খাঁটি এবং প্রমাণিত হিউম্যান বায়োলজি। ক্লিনিক্যাল গবেষণায় আসলে কি দেখা যায় চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। ১১ থেকে ২৭% সংখ্যাটায় একটু খেয়াল করুন। ২০২৪ সালের একটি গবেষণার রিভিউ বলছে ১৬:৮ মডেলের ফাস্টিং করার ফলে আমাদের শরীরের ভেতরের অঙ্গগুলোর চারপাশে জমে থাকা সবচেয়ে বিপজ্জনক চর্বি, যাকে আমরা ভিসেরাল ফ্যাট বলি, সেটা অভাবনীয়ভাবে ১১ থেকে ২৭% পর্যন্ত কমে যায়। সত্যি বলতে এটা একটা বিশাল অর্জন। সবচেয়ে আকর্ষণীয় বা ক্রুশাল পয়েন্টটা কি জানেন? এই মেটাবলিক উন্নতিগুলো কিন্তু আপনার ১ পাউন্ড ওজন কমার আগেই ঘটে যায়। ২০১৮ সালের সেল মেটাবলিজম স্টাডি একদম পরিষ্কারভাবে দেখিয়েছে যে ফাস্টিং ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে, রক্তচাপ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। আর এই পুরো মেকানিজমটাই হরমোন ভিত্তিক, অর্থাৎ ওজন না কমালেও ফাস্টিং ঠিকই আপনার শরীরের ভেতরে এই জাদুকরী কাজগুলো করে যাচ্ছে। সার্কেডিয়ান সুবিধা বা জৈবিক ঘড়ির সুবিধা, এটা আবার কি? আসুন জেনে নিই। দুপুরবেলায় কেন ফাস্টিং ভাঙা সবচেয়ে ভালো? এর পিছনের হিরোটি হল অগ্নাশয় বা প্যানক্রিয়াসের BMAL1 বা BMA1 নামের একটি প্রোটিন। এই প্রোটিনটি নিয়ন্ত্রণ করে আমাদের কোষগুলো গ্লুকোজের প্রতি কতটা ভালোভাবে সাড়া দেবে। মজার ব্যাপার হলো এটি সকালে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তাই ঠিক দুপুরবেলা যখন আমরা ফাস্টিং ভাঙি, তখন সেটা আমাদের শরীরের পিক ইনসুলিন এফিসিয়েন্সি উইন্ডো বা সর্বোচ্চ দক্ষতার জানালার শেষ প্রান্তের সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। তো ফাস্টিং তো করলেন, কিন্তু ভাঙার সঠিক নিয়মটা কি? চলুন দেখে নিই। এখানে আমাদের একটু সতর্ক হতে হবে, কারণ সামান্য একটু ক্যালোরিও কিন্তু আপনার ইনসুলিনের মাত্রাকে বাড়িয়ে পুরো ফাস্টিংয়ের পরিশ্রম পণ্ড করে দিতে পারে। যে কোনো ক্যালোরিযুক্ত খাবার, একটুখানি চিনি বা এমনকি ফলের রসও সাথে সাথে ফাস্টিং ভেঙে দেয়। অন্যদিকে সাধারণ পানি, ব্ল্যাক কফি বা গ্রিন টি ফাস্টিং তো ভাঙেই না, উল্টো ব্ল্যাক কফি ফ্যাট বার্নিং বা অ্যাম্পকে বাড়ায় এবং গ্রিন টি অটোফ্যাজিকে আরও বুস্ট করে। ফাস্টিং ভাঙার প্রথম খাবার হিসাবে প্রোটিন বা আমিষকেই কেন বেছে নেবেন? কারণ প্রোটিন রক্তের গ্লুকোজকে একদম স্থিতিশীল রাখে আর ইনসুলিনের হঠাৎ বেড়ে যাওয়া বা স্পাইক রোধ করে। আপনি যদি রিফাইন্ড কার্বোহাইড্রেট দিয়ে ফাস্টিং ভাঙেন, তাহলে মেটাবলিক দরজাটা ধপ করে বন্ধ হয়ে যায়, কিন্তু প্রোটিন সেই দরজাটাকে খোলা রাখে। সাথে সাথে এটি অটোফেজির পর কোষ পুনর্গঠনের জন্য দরকারি অ্যামিনো অ্যাসিড দেয় এবং ক্ষুধার হরমোন গ্রেলিনকে চমৎকারভাবে দমিয়ে রাখে। যারা নতুন শুরু করতে চান তাদের জন্য ধাপগুলো একটু বলে দিচ্ছি। প্রথমত, কোনো ওষুধ চললে বা গর্ভবতী হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। শুরুতেই ১৬ ঘন্টায় না গিয়ে ১২ ঘন্টার ওভারনাইট ফাস্টিং দিয়ে শুরু করুন। তারপর প্রতি সপ্তাহে ধীরে ধীরে ১ ঘন্টা করে সময় বাড়ান। সকালে যে হঠাৎ করে খুব খিদে পায় জানেন তো, সেটা আসলে মাত্র ২০ থেকে ৩০ মিনিটের একটা সাময়িক হরমোনাল স্পাইক, যার নাম গ্রেলিন। এটা শুধুই অভ্যাসের কারণে তৈরি হয় একটা সংকেত, কোনোভাবেই সত্যিকারের স্টারভেশন বা অনাহার নয়। এই সময়টুকু পার করতে পারলেই কেল্লাফতে। এ বিষয়টা আমাকে খুব মুগ্ধ করে। ১৬:৮ ফাস্টিং উইন্ডো আধুনিক কোনো ডায়েট ট্রেন্ড নয়, এটি সেই হরমোনাল পরিবেশে ফিরে যাওয়া যার জন্য আমাদের জীববিদ্যা তৈরি হয়েছিল। একটু ভাবুন তো, আমাদের শরীর কিন্তু গত ২ লক্ষ বছর ধরে এই উপবাস এবং মেরামতের সাইকেলের জন্যই বিবর্তিত হয়েছে। তাই এটা মোটেও নতুন কোনো ট্রেন্ড নয়, বরং নিজেদের শরীরের আসল এবং প্রাকৃতিক হরমোনাল পরিবেশে ফিরে যাওয়া। পরিশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। মানবকোষগুলো যদি ১৪ ঘন্টা উপবাসের পর প্রাকৃতিকভাবেই নিজেদের মেরামত করার জন্যই ডিজাইন করা থাকে, তাহলে একটু ভেবে দেখুন তো, তারা যদি সারা জীবনে কখনোই সেই সুযোগটা না পায়, তাহলে দীর্ঘমেয়াদে আমাদের শরীরের পরিণতি কী হবে? আপনাদের নিজেদের রুটিন নিয়েও একটু ভাবার অনুরোধ রইল। আজকের এই মেটাবলিক সায়েন্সের বিশ্লেষণের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।